আপনি একজন ফুড ব্লগারের ফ্রিজ খুলে দেখলেন নিথর চোখে তাকিয়ে আছে একটা মেয়ের কাট মাথা। না, এটা কোনো হরর সিনেমার দৃশ্য নয়, খোদ দিল্লির বুকে ঘটে যাওয়া এটা একটা নৃশংস বাস্তব। মেয়েটিকে ঠিক 35টা খণ্ডে কেটে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। আর এই 5 মাস দেবীকে ফ্রিজের মধ্যে রাখার পর পুলিশের কাছে নিজেই পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছিল বিবরণটাকে। খুনির কাছে ছিল এটা একটা লাভ জিহাদ। খুনির বিবরণ দেওয়ার সময় তার ছিল না এক ফোঁটাও আফসোস কিংবা অনুশোচনা। সে পুলিশকে জানিয়েছিল ঠিক একই রকম ভাবে আরো 20 জন মেয়ের সাথে এরকম ঘটনা ঘটানোর চিন্তা তার মাথায় ছিল। প্রত্যেকটা খুন হয়ে যাওয়া মেয়ে নাকি হতো ইসলামের শহীদ। তারা নাকি এই বিভৎস খুনের মৃত্যুর পর জান্নাতে গিয়ে 72 জন হুর অর্থাৎ কুমারী মেয়ে হিসেবে জন্ম নিত। এই বিভৎস খুনের ঘটনা বলার আগে একটা কথা বলে রাখি, আমার নাম স্বপ্নাতিক বোস, আমি একজন হিন্দু। কিন্তু কোরআনের 109 নম্বর সূরার 6 নম্বর আয়াতে লেখা আছে, তোমাদের ধর্ম তোমাদের জন্য আর আমার ধর্ম আমার জন্য। তাই এই ঘটনায় হিন্দু বা মুসলিমের বিদ্বেষের থেকেও বড় হয়ে ওঠে খুনি, কারণ খুনির কোনো জাত হয় না। আর এই খুনি, এই বিভৎস খুনের অনুপ্রেরণা পেয়েছিল বিখ্যাত আমেরিকান টিভি শো ডেক্সটারের থেকে। এবার ফেরা যাক আসল গল্পে। এই বাস্তব গল্পের শুরুটা হয়েছিল দিল্লির একটা কল সেন্টার থেকে। 27 বছর বয়সী শ্রদ্ধা ওয়াকার ছিলেন একজন চনমনে স্বাধীন চেতা মেয়ে, আর অন্যদিকে 28 বছরের আফতাব আমিন পুনওয়ালা, একজন হ্যান্ডসাম ফুড ব্লগার। আফতাব ফুড ব্লগিং এর পাশাপাশি কাজ করতেন ওই কল সেন্টারে, এবং সেখানেই পরিচয় হয় তার সাথে শ্রদ্ধার। এবার দিল্লি থেকে কিছুটা পিছনে ফিরে এসে চলে যাওয়া যাক সোজা মুম্বাইয়ে। শ্রদ্ধা তখন পড়াশোনার পাট চুকিয়ে বেকার, তখন ফোনের মধ্যে এই অ্যাপ সেই অ্যাপ ঘেটে চাকরি খুঁজছেন, আর তার সাথে সাথেই ঢু মারছেন ডেটিং অ্যাপে। আর এরকমই একটা ডেটিং অ্যাপে তার সাথে পরিচয় হয় আফতাবের। প্রথমে সাধারণ কথা, এবং তারপরেই আফতাবের থেকে তিনি জানতে পারেন যে আফতাব দিল্লির একটা নামকরা কল সেন্টারে কাজ করছে এবং সেখানে চলছে হায়ারিং। আফতাবের এই কথায় শ্রদ্ধা সাহস পায়। সে মুম্বাই ছেড়ে চলে আসে দিল্লিতে চাকরি করতে, এবং দিল্লিতেই সেই নামকরা কল সেন্টারে সে যোগদান করে। সেখানেই শুরু হয় শ্রদ্ধা এবং আফতাবের ঘনিষ্ঠতা। ঘনিষ্ঠতা ক্রমশ পৌঁছে যায় প্রেমে, আর প্রেম ক্রমশ পৌঁছে যায় শারীরিক চাহিদায়। এরকম ভাবেই কাটতে থাকে বছর। শ্রদ্ধা এবং আফতাবের ভালোবাসা যখন তুঙ্গে, ঠিক সেই সময় শ্রদ্ধা তার বাবাকে জানান শ্রদ্ধা এবং আফতাবের ব্যাপারটা। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার সবকিছু শোনার পর প্রথম দিন থেকেই সম্পর্কটা মেনে নিতে পারেননি। তিনি মেয়েকে অনুরোধ করেছিলেন মুম্বাইয়ে তার বাড়ি ফিরে আসার জন্য, কিন্তু ততদিনে শ্রদ্ধা আফতাবকে ভালোবেসে ফেলেছে। তাই সে বাবাকে সরাসরি জানিয়ে দেয় সে প্রাপ্তবয়স্ক, তাই সে নিজের পছন্দটা নিজেই ঠিক করে নেবে। যেহেতু শ্রদ্ধার বাবা এই সম্পর্কটিকে মেনে নিচ্ছিল না, তাই জন্য শ্রদ্ধা তার নিজের বাড়ির সাথেও সম্পর্ক ত্যাগ করে। 2022 সালের মার্চ মাসে শ্রদ্ধা এবং আফতাব একটা ফ্ল্যাট ভাড়া করে দিল্লির মেহরালি অঞ্চলে, এবং এই ফ্ল্যাটেই তারা লিভ ইন করতে শুরু করে। শ্রদ্ধা ভেবেছিল লিভ ইনে থাকলে আফতাবের তিনি কাছাকাছি থাকতে পারবেন, তৈরি করতে পারবেন একটা সুন্দর সংসার। কিন্তু দিল্লির এই ফ্ল্যাটে পা দেওয়ার পর থেকেই শ্রদ্ধার জীবন হয়ে ওঠে ক্রমশ নরক। কথায় কথায় অশান্তি, সন্দেহ, তারপরেই শুরু হতো আফতাবের মারধর। সম্পর্কের টক্সিসিটি এমন একটা জায়গায় পৌঁছে যায় যে শ্রদ্ধা একদিন তার বন্ধুকে মেসেজ করে, ও আমাকে আজ এমন মেরেছে আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমি এই সম্পর্কটা থেকে বেরোতে চাই। কিন্তু সব থেকে অদ্ভুত ঘটনা হলো, এত কিছু টক্সিসিটি, মারধর সবকিছু সত্ত্বেও শ্রদ্ধা কোনোদিনও আফতাবের জাল থেকে বেরোতেই পারলেন না। আর এখানেই দাঁড়া বাঁধে এই প্রশ্নটা যে এত কিছু সত্ত্বেও কেন শ্রদ্ধা বেরোতে পারলেন না? আফতাব কি বা মোহজাল তৈরি করেছিল শ্রদ্ধার ওপর, আর কেনই বা শ্রদ্ধার এই পরিণতি হলো? আর এই সব কিছু জানতে গেলে আমাদের যেতে হবে পরের পর্বে। 18ই মে 2022 মেহরালি অঞ্চলের সেই ফ্ল্যাটে সেদিন ছিল একটা থমথমে আবহাওয়া। বাইরে থেকে দেখলে মনে হবে দুজন প্রেমিক প্রেমিকার মধ্যে সাধারণ ঝগড়া হয়েছে, কিন্তু শ্রদ্ধা আর আফতাবের সম্পর্কের ফাটলটা তৈরি হয়েছিল ঠিক এই দিনেই। এই খুনের কেস স্টাডি করতে গিয়ে খুনির ক্রাইম মোটিভের পেছনে যে কারণগুলো দেখা যায় সেগুলো হলো বিয়ে। মুম্বাই ছেড়ে দিল্লি আসার পর শ্রদ্ধার ওপর তার পরিবার এবং সমাজের মানসিক চাপ। শ্রদ্ধা দীর্ঘদিন ধরেই আফতাবকে চাপ দিচ্ছিল বিয়ে করার জন্য, এবং খুব স্বাভাবিকভাবেই
একটা মেয়ে যখন সে প্রেমে পড়ে এবং আস্তে আস্তে সেই প্রেম শারীরিক সম্পর্কে পৌঁছায়, এবং সেই ক্ষেত্রে একটা মেয়ের এই চাহিদাটা হওয়া খুব স্বাভাবিক যে সে তার প্রেমিককে বিয়ে করে বর হিসেবে পেতে চায়। কিন্তু আফতাব বিয়ে করতে রাজি ছিল না। আসলে তার উদ্দেশ্যটা ছিল অন্য। এই ক্ষেত্রে দ্বিতীয় কারণটা ছিল বিশ্বাসঘাতকতা এবং সন্দেহ। লিভিনে থাকতে থাকতেই শ্রদ্ধা আঁচ করে ফেলেছিলেন যে আফতাবের সাথে একাধিক মহিলার হয়তো সম্পর্ক রয়েছে। তাই আফতাব যখনই ফোনে কথা বলতেন, শ্রদ্ধা ঝামেলা করা শুরু করতেন। এবং এই ঘটনায় শেষ যে কারণটা উঠে আসে সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। শ্রদ্ধা বাড়ির অমতে মুম্বাই থেকে সবকিছু ছেড়ে ছুড়ে দিল্লিতে চলে আসেন। সামান্য কল সেন্টারের মাইনেতে দিল্লির মতন বড় শহরে তিনি আর সংসার চালাতে পারছিলেন না। অন্যদিকে আফতাব তাকে সংসারে বিন্দুমাত্র সাহায্যও করতো না। ঘটনার দিনও ঠিক এই কারণ নিয়ে বচসা শুরু হয় দুজনের মধ্যে। শ্রদ্ধা প্রশ্ন করে মুম্বাই থেকে জিনিসপত্র আনা এবং তার খরচা কে দেবে, এবং সংসারের অন্যান্য খরচা নিয়ে কথা বলতে গেলে আফতাব তাকে মারধর করতে শুরু করে। এবং এই ঝগড়ার সূত্রপাত থেকেই চলে আসে আফতাবের সঙ্গে অন্যান্য মেয়েদের সম্পর্কের কথা। আর এই কথা শুনেই আফতাব হিংস্র জানোয়ারের মতন ঝাঁপিয়ে পড়ে শ্রদ্ধার দিকে। রাত তখন প্রায় আনুমানিক 9টা। আফতাব ধাক্কা দিয়ে শ্রদ্ধাকে মাটিতে ফেলে দেয়, তারপর ঝাঁপিয়ে পড়ে তার বুকের ওপর, ধরে তার গলা। আফতাব পুলিশকে এই বিবরণ দিয়েছিল যে শ্রদ্ধা যখন শেষবারের মতন হাত পা ছটফট করছিল তখনও আফতাব স্থিরভাবে শ্রদ্ধার গলা চেপে ধরে রেখেছিল। কয়েক মিনিটের ছটফটানি, তারপর সব স্তব্ধ। এরপর আফতাব মৃত প্রেমিকার পাশে বসে ফোনের মধ্যে গুগল সার্চ করতে লাগলেন। মৃত প্রেমিকার পাশে বসে নিজের ফোনে ঠিক কি কি গুগল সার্চ করছিলেন সেটাও জানাবো পরের পর্বে। তখন রাত প্রায় 11টা বেজে গেছে। আফতাব প্রেমিকার দেহটিকে হিচড়াতে হিচড়াতে নিয়ে এলেন বাথরুমে। তারপর ফ্ল্যাটে তালা বন্ধ করে বেরিয়ে গেলেন বাজারে। অত রাতে বাজার খোলা পাওয়া চাপ, তাই আফতাব বেছে নিল 24x7 ওপেন সুপার মার্কেটকে। সেই সুপার মার্কেট থেকে আফতাব একটা বেলচা, দুটো করাত, একটা হাতুড়ি কিনে ফিরে এলো নিজের ফ্ল্যাটে। ফ্ল্যাটে ঢুকেই আফতাব দরজাটা বন্ধ করে দিল, তারপর সোজা চলে গেল বাথরুমে এবং সেই রাতেই ওই করাত দিয়ে প্রেমিকার দু হাতের কবজি কাটতে শুরু করলো আফতাব। ইতিমধ্যেই আফতাব গুগল সার্চ করে জেনে ফেলেছে মানুষের শরীর কাটতে কতটা পরিমাণ রক্ত বেরোতে পারে, সেই রক্ত মেঝে থেকে কিভাবে পরিষ্কার করা যায়, কোন কেমিক্যাল দিয়ে মেঝে পুছলে ডিএনএ এভিডেন্সও মুছে ফেলা যাবে। এমনকি এটাও সে গুগল সার্চ করেছে মানুষের শরীরের গঠন কেমন হয়। সেদিন সারা রাত ধরে নিজের প্রেমিকার দেহের 35টা টুকরো ছিলেন এই আফতাব। রক্ত যাতে জমে না যায় তার জন্য ব্যবহার করছিলেন গরম জল, এবং তারপর সেই কেমিক্যাল দিয়ে বাথরুমটাকে পরিষ্কার করে ফেলেন এই আফতাব। কাটা টুকরোগুলোকে পলিথিনের মধ্যে যত্ন সহকারে ভরে রেখে স্তূপায়িত করে রাখেন বাথরুমের পাশে। তারপর সেই বাথরুমেই করেন স্নান। আফতাব পুলিশকে এটাও জানিয়েছিল যে তারপরে তরকা রুটি খেয়ে সে ভোর রাতে শুতে যায়। পরের দিন বেলা করে ঘুম থেকে উঠে আফতাব শ্রদ্ধার ফোন থেকে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠায় এবং সেই টাকা দিয়ে 300 লিটারের একটা দামি ফ্রিজ কিনে আনে সে ক্যাশে। এমনকি সেই ফ্রিজ ইনস্টল করার জন্য ইনস্টলার যখন সেই ফ্ল্যাটে আসে, সেই ইনস্টলার পর্যন্ত জানতে পারেনি যে ওই ফ্ল্যাটে একটা মেয়ের 35টা টুকরো পলিথিনের ব্যাগে ভরে বাথরুমে পড়া আছে। এরপর আফতাব সেই ব্র্যান্ড নিউ ফ্রিজে পলিথিনের ব্যাগগুলোকে থরে থরে যত্ন সহকারে তুলে রাখে। কিন্তু তার সব থেকে পছন্দের পার্টটা ছিল মেয়েটার মুন্ডুটা। তাই সে প্রেমিকার মুন্ডুটাকে রেখেছিল ফ্রিজের একদম সামনে। প্রতিদিন রাত্রিবেলা ফ্রিজ খুলে সে অনেকক্ষণ ধরে দেখতো মুন্ডুটাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে 35টা টুকরো এবং একটা মুন্ডু, এইগুলোকে সরাবে কি করে আফতাব? এক্ষেত্রে আফতাব যে বুদ্ধিটা লাগিয়েছিল সেটা শুনলে আপনারও গা হিম হয়ে যাবে। শ্রদ্ধাকে খুন করার পর আফতাব শ্রদ্ধার ফোনটা নিজের কাছেই রেখেছিল। সে শ্রদ্ধার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার বান্ধবীদের সাথে কথা বলতো এমন ভাবে যেন শ্রদ্ধা নিজেই কথা বলছে। এমনকি আফতাব শ্রদ্ধার ক্রেডিট কার্ডও ব্যবহার করত এবং নিজেই বিল মেটাতো যাতে ব্যাংক সন্দেহ না করে। কিন্তু বাংলায় একটা প্রবাদ আছে না, পাপ কখনো চাপা থাকে না। শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার খেয়াল করেন তার মেয়ে মাসের পর মাস ফোন করছে না, ফোন করলে ধরছে না, এমনকি ভিডিও কলও ধরছে না, কিন্তু টেক্সট করছে। আর এই জায়গাটাতেই খটকা লাগে তার বাবার। তিনি আর দেরি না করে সোজা মুম্বাই পুলিশের দ্বারস্থ হন। মুম্বাই পুলিশ সব শুনে নিখোঁজের ডায়েরি তোলে এবং তদন্ত শুরু করে।
কয়েকদিনের মধ্যেই তদন্তে উঠে আসে শ্রদ্ধার ফোনের লাস্ট লোকেশন পাওয়া গিয়েছিল দিল্লির ওই ফ্ল্যাটে। তাই মুম্বাই পুলিশ যোগাযোগ করে দিল্লি পুলিশের সাথে। আফতাব পুলিশি জেরায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে জানায় যে মে মাসে তাদের ঝগড়া হয় এবং তারপরই শ্রদ্ধা বাড়ি ছেড়ে চলে যায় এবং তারপর সে কোথায় গেছে তা আফতাব জানে না। কিন্তু দিল্লি পুলিশ ততক্ষণে শ্রদ্ধার ব্যাংক স্টেটমেন্ট চেক করে ফেলেছে আর জেনে ফেলেছেন সিম লোকেশন যাওয়ার আগে শ্রদ্ধার অ্যাকাউন্ট থেকে 58,000 টাকা ট্রান্সফার করা হয় আফতাবের অ্যাকাউন্টে। তাই দিল্লি পুলিশ নাছোড়বান্দা হয়ে আফতাবের ওপর ম্যারাথন জেরা শুরু করে। চালানো হয় 3rd ডিগ্রি। আর এই 3rd ডিগ্রির মুখে পড়েই আফতাব শেষমেশে স্বীকার করে যে সে কিভাবে শ্রদ্ধাকে শেষ করেছে। জনপ্রিয় আমেরিকান টিভি শো ডেক্সটার, এবং এই ডেক্সটার থেকেই অনুপ্রাণিত হয়ে আফতাব মৃতদেহটিকে এক এক করে 35টা টুকরো দিল্লির ছাতারপুর জঙ্গলের বিভিন্ন অংশে ফেলে দিয়ে এসেছিল এই আফতাব, যাতে সেই টুকরোগুলোকে স্থানীয় কুকুর এবং অন্যান্য পশুরা খেয়ে শেষ করে ফেলতে পারে। আফতাবের দেখানো পথ ধরেই ছাতারপুর জঙ্গলে তল্লাশি চালায় দিল্লি পুলিশ এবং উদ্ধার করে 13টিরও বেশি হাড় ও দেহাংশ। আফতাব বিগত 5 মাস ধরে কালো ব্যাগের মধ্যে কাটা টুকরের পলিথিন ব্যাগগুলোকে ঢুকিয়ে রাতের অন্ধকারে ছাতারপুর জঙ্গলের বিভিন্ন অঞ্চলে ফেলে দিয়ে আসত। আর এই ছাতারপুর জঙ্গলে পাওয়া 13টিরও বেশি হাড় ও দেহাংশ যখন ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়, তখন সেই ফরেন্সিক ল্যাবের ডিএনএ টেস্টে সেই হাড়ের ডিএনএ মিলে যায় শ্রদ্ধার বাবার ডিএনএর সাথে। আর এটাই ছিল এই কেসের সবথেকে বড় প্রমাণ। গল্পটা কিন্তু এখানেই শেষ নয়। এরপর যখন পুলিশ আফতাবের ফ্ল্যাটে হানা দেয়, তখন সেই ফ্ল্যাট থেকে একটা পুড়ে যাওয়া খুলি উদ্ধার করে। আফতাব খুব ঠান্ডা মাথায় জানায় যে সে প্রেমিকার মুন্ডুটাকে পুড়িয়ে ফেলেছিল এই কারণেই যাতে কেউ তাকে চিনতে না পারে। এই ঘটনার 2 বছরের মধ্যেই মারা যায় শ্রদ্ধার বাবা। আফতাবের বর্তমানে ঠাঁই হয়েছে পশ্চিম দিল্লির তিহার জেলের 4 নম্বর সেলে। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। একটা ধর্মের নামে মানুষ মারা দানব আর একটা বেপরোয়া মেয়ে, এই দুয়ের টক্সিক সম্পর্ক দিল্লির বুকে যে ক্রাইমটা তৈরি করেছিল, সেটা দিল্লি কেন সারা পৃথিবীর বুকে আজ একটা দৃষ্টান্ত। তাই বড় কোনো দুর্ঘটনা ঘটে যাওয়ার আগে আপনার টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। নমস্কার, আমি স্বপ্নাদিক, ফিরে আসছি পরের ভিডিওতে। আর ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।